আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জন নিহত, আহত ৪ জন। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, চট্টগ্রামে বললেন বিডার নির্বাহী চেয়ারম্যান। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোনো হয়রানি ছাড়াই যথাসময়ে মিলছে পাসপোর্ট, জনমনে ফিরেছে স্বস্তি। দুর্নীতি দুর্ভোগ এড়াতে সতর্ক কর্মকর্তারা। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। শিলাইদহ, শাহজাদপুর ও নওগাঁয় ৩ দিন ব্যাপী উৎসব শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় মারা গেছেন ৫ জন, আহত হয়েছে ৪ জন। দুপুরে সিরাজদি খান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা ফেটে গেলে এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে থামানো হয়। এ সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের এক নারী ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যায়। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে লালদিয়াচর বে টার্মিনাল প্রকল্প ও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরের রূপান্তরের এখনই সময়। এছাড়া বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক হাব বানাতে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান। সকালে বে টার্মিনাল, লালদিয়াচর ও বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। শুধু লালদিয়াচর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত ৬০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার। প্রতি বছরই আমাদের ৪, ৫০০, ৬০০, ৭০০ মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের ৮০০ মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। এ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, ওইখানে তারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোনো হয়রানি ছাড়াই মিলছে পাসপোর্ট, এতে জনমনে ফিরেছে স্বস্তি। ঠিক সময়ে যেন পাসপোর্ট হাতে পায় সেবা নিতে আসা মানুষ, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানায় অফিস কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আগের সেই চিরচেনা জটলা নেই দালালের দৌরাত্ম্য, সবাই স্বস্তি নিয়ে ই পাসপোর্ট করছেন। এমনই চিত্র এখন ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের। রাজনৈতিক পট পরিবর্তনের পর দালাল হয়রানি ও অতিরিক্ত অর্থ ছাড়াই মিলছে সেবা। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার উপজেলার মানুষ সেবা নিচ্ছেন এই অফিস থেকে। সেবা গ্রহীতারা জানান, বর্তমান সেবার মানে সন্তুষ্ট তারা।
সবসময় যেন এই পরিবেশ বজায় থাকে এমন দাবি তাদের। 10 বছর মেয়াদী পাসপোর্ট করতে 5,750 টাকা সরকারি খরচ ছাড়া বাড়তি কোনো খরচ হচ্ছে না বলে জানান তারা। আমরা কল্পনা করতে না আগের মতো কোনো হয়রানি হইতে না, আমরা খুব সুন্দরভাবে সবকিছু করতে পারছি। আমরা পাসপোর্ট করছি, অনেক ভালো হয়েছে, আগের মতো হয়রানি হতে হয় না। কতদিনে পাসপোর্ট মানে টাইম মতো যে টাইম দিয়েছে ওই টাইমের ভিতরেই পাইছি। দালালি না এবং হয়রানির শিকার হয় না এবং খুব ভালো সার্ভিস পাচ্ছি আমরা। বাড়তি কোনো টাকা লাগে না, আমরা এইভাবে যেন সার্ভিস পাই, কোনো সমস্যা হয় না। সেবাগ্রহীতাদের যেন কোনো হয়রানিতে পড়তে না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান আঞ্চলিক পাসপোর্ট কর্তৃপক্ষ। কারো যদি কাজটা কোনো কারণে নাও হয়, কি ত্রুটির জন্য হচ্ছে না, আমরা চেষ্টা করি সেটাও বুঝিয়ে দেওয়ার জন্য। যারা পাসপোর্ট পেতে চান বা পাসপোর্ট নিতে এসেছেন বা আসছেন, তারা যেন সঠিক সময়ে পাসপোর্টটি পেয়ে যান, এজন্য আমি এবং আমার টিম সর্বোচ্চটুকু চেষ্টা করছি এবং করে যাব। প্রতিদিন এখানে 40 থেকে 45টি অনলাইন আবেদন ফর্ম জমা পড়ছে। বিপরীতে 50 থেকে 60টি নতুন পাসপোর্ট গ্রাহকদের হাতে দিচ্ছে অফিস কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 6 দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজের শাটডাউন চলছে। এ কর্মসূচির তৃতীয় দিনে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শাটডাউনের কারণে বন্ধ রয়েছে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী হরিপুর থেকে 3টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর 58 ব্যাটালিয়ন অধীনের জীবননগর বিওপির টহল দল জীবননগর উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে থেকে ব্যাটারি চালিত ভ্যানসহ নবদুর্গাপুর গ্রামের ইসাক মণ্ডলের ছেলে আলমগীর হোসেনকে আটক করে। এ সময় তার শরীরে স্কচ টেপ দিয়ে পেঁচানো 3টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 349.33 গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য 48,52,406 টাকা। আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে। অবৈধ স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা 113টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। সকালে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সরকারি জায়গায় 11.5 একর জমির উপরে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এরপর তাদেরকে বারবার দোকানপাট সরিয়ে নেওয়ার কথা বললেও তারা তা করেননি। তবে এ ঘটনায় তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সিলেটের তামাবিলের খাসিয়া হাওরে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণের জরিপ কাজ স্থানীয়দের বাধার মুখে স্থগিত করা হয়েছে। দুপুরে দুদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে নিয়ে ভূমি জরিপ প্রশাসনের কর্মকর্তারা খাসিয়া হাওরে খেলার মাঠে যান। এ সময় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করলে উত্তেজনা দেখা দেয়। সিলেট বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরিপ কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, খেলার মাঠের মাঝখানে বাংলাদেশ অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাল পতাকা বসানোর কারণে তারা ক্ষুব্ধ হন। এই ভূমি বাংলাদেশের অংশ এবং যুগ যুগ ধরে বাংলাদেশিরা তা ব্যবহার করে আসছে বলে জানান তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠি বাড়িতে সকালে মূল মঞ্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। পরে দলগত সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী উৎসব। সকালে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর কাছারি বাড়িতে ভিড় করেছেন রবীন্দ্র প্রেমীরা।
রোগ নির্ণয়ে নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সরজমিন পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। একই সাথে রংপুরে আধুনিক শিশু হাসপাতাল চালু ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল বৃদ্ধির আশ্বাস দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে। সকালে 4 বেডের এই ইউনিট উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই সদর জেনারেল হাসপাতালে 10 বেডের আইসিইউ ইউনিট চালু করার চেষ্টা চলছে বলেও জানান জেলা প্রশাসক। দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপিতে চলতি মৌসুমের বোরো ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম ও দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ধান কাটা ও মাড়াই শেষে কৃষকদের সাথে উঠান বৈঠকে যোগ দেন কৃষি উপদেষ্টা। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লা নামে এক ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার রাতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহতের ছেলে রাসেল মোল্লা ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মদিন মোল্লাকে যারা হত্যা করেছে সেই সব আসামিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। জমি নিয়ে বিরোধের জেরে গত 13 এপ্রিল শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মদিন মোল্লাকে হত্যা করে। এরপর 14 এপ্রিল মরদেহের ময়নাতদন্ত করা হলেও আজ পর্যন্ত রিপোর্ট দাখিল করা হয়নি। আগামী 15 মে থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম। এদিন থেকে চাষিরা গুটি জাতের আম ও মোজাফফর জাতের লিচু বাজারজাত করতে পারবেন। দুপুরে নাটোরে কৃষি বিভাগ চাষি ও ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ আম লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভার সিদ্ধান্ত অনুযায়ী 15 মে থেকে 10 অগস্ট পর্যন্ত গোপালভোগ, খিরসাপাত, লখনা, ল্যাংড়া, মোহনভাগ, আম্রপালি, ফজলি, হাড়িভাঙা, আশিনা ও গৌরমতি আম পর্যায়ক্রমে বাজারজাত করা যাবে। আর বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বাজারে আনা যাবে 25 মে। চলতি মৌসুমে নাটোর জেলার 5,694 হেক্টর জমি থেকে প্রায় 73,000 মেট্রিক টন আম ও 6,508 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। লাভজনক হওয়ায় শেরপুরে দিন দিন বাড়ছে শুকনো মরিচ উৎপাদন। জেলা সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তির চর, গুচ্ছগ্রাম 6 নম্বর ও 7 নম্বর চরের প্রত্যন্ত এলাকার প্রতিটি বাড়িতে চলছে রান্নার অতি জরুরি অনুষঙ্গ মরিচ শুকানোর উৎসব। কৃষকের বাড়ির চালা থেকে উঠান সহ বাড়ির আশপাশের খালি জায়গার সবখানে এখন চলছে মরিচ শুকানোর কাজ। প্রতি বছরের মতো এবছরও শেরপুরে সিংহভাগ মরিচ উৎপাদন হয়েছে এই চরাঞ্চলে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর শেরপুরে 1100 হেক্টর জমিতে মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এর মধ্যে শুকনো মরিচ উৎপাদন হয়েছে 650 টন, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।